জুলেখা স্কুল থেকে ফিরছে একটু আগেই। বেলা দুপুর গড়িয়ে এখন বিকেল হওয়ার অপেক্ষায়। প্রমুখ প্রতিদিনের মতোই আজও 12টায় ঘুম থেকে উঠে শাওয়ার নিল। জুলেখা তৈরি করে রেখে যাওয়া নাস্তা খেয়ে জরুরি কাজে বেরিয়ে যায় বাসা থেকে। সিরাত প্রমুখ চলে যাওয়ার একটু পরেই ঘুম থেকে উঠেছে। চারপাশে জোহরের আজানের সুর, ঘুম ভেঙে যায় তার। এরপর আড়মোড়া ভেঙে বোঝার চেষ্টা করলো কোথায় সে। তখন কালকের ঘটনা মনে পড়তে নাক টেনে কাঁদছে। মনে তার মায়ের জন্য হাহাকার। জুলেখা স্কুল থেকে ফিরে ড্রেস খুলে ড্রয়িং রুমে এসে বসল। হঠাৎ গুনগুনিয়ে কান্নার আওয়াজে প্রমুখের রুমে উকি দেয়। কপাল কুঁচকে দেখল সিরাত রাত আগের পোশাকেই হাঁটু গেড়ে বসে কাঁদছে। সে হতাশা মুখে তাকিয়ে বুঝল এত বেলা না খেয়ে মেয়েটি হয়তো কাঁদছে। সে প্লেটে নাস্তা নিয়ে আসলো সিরাতের কাছে। সিরাতের সামনে প্লেট নিয়ে হাসি মুখে বলল, অল্প খাইয়া নেন ভাবি, অনেক বেলা হয়েছে, কাঁদলেই কি হইব। সিরাতের কোনো নড়চড় নেই। আগের মতোই জেদ নিয়ে বসে বসে কাঁদছে। জুলেখাও হাল ছাড়ার পাত্রী নয়। কয়েকবার ঘ্যান ঘ্যান করলো খাওয়ার জন্য। শেষে হাতে রুটি আর ডিম পোস্ট নিয়ে সিরাতের মুখের কাছে ধরল। বলল, না খেয়ে থাকলে কি হবে ভাবি? আপনি অসুস্থ হয়ে যাবেন। আমাদের কিছুই হইব না। বিয়ে যখন হয়ে গেছে মানিয়ে নিন। ভাইজান খুবই ভালো মানুষ। একবার ভাইজানকে বুঝলে আজীবন শুধু সম্মান আর ভালোবাসতে ইচ্ছে করবে। জুলেখা মুগ্ধ হয়ে কথা বলেই হাসল। দুহাত দ্বারা সিরাতের মুখ উপরে তুললে সিরাত পুষে ওঠে। চোখ গরম করে এক চটকায় জুলেখার হাতের রুটি ছিটকে দূরে ফেলে দিল। সামনে প্লেটও রাগে জোরে ধাক্কা মেরে ফেলল। জুলেখা ভয় পেয়ে গুটিয়ে যায় সিরাতের ভয়ঙ্কর রাগে। আমি খাবো না, আর একবার আমার কাছে আসলে সব ভেঙে ফেলব। সিরাত উঠে রাগে হির হির করে দুহাতে সারা মুখের পানি মুছে ফেলে। শক্ত গলায় বলল, বাইজানের হয়ে সাফাই গাইতে খুব ভালো লাগে? তার মতো গুড়টাকে নিয়ে এত আহ্লাদ? সিরাত মাথা চেপে বিছানায় বসল। দীর্ঘশ্বাস ফেলে মাথা উঁচু করে তাকাতেই চোখে পড়ল প্রমুখের দুহাত পকেটে গুজে রাখা ছবির দিকে। শটান হয়ে দাঁড়িয়ে মুখে ঝুলিয়ে রেখেছে মৃদু হাসি। মুহূর্তে সারা দেহ জ্বলে যায় সিরাতের। রাগে এলোমেলো দৃষ্টি ফেলল সে। পরক্ষণে পেয়ে গেল কর্নারে রাখা জগভর্তি পানি আর গ্লাস। সে এগিয়ে যায় সেখানে। হাতে গ্লাস শক্ত করে ধরে জোরে বাড়ি মারল প্রমুখের মুখ বরাবর। মুহূর্তে ছবিটি ভেঙে টুকরো টুকরো হয়। কাঁচের টুকরোগুলো ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ল আশেপাশে। সিরাত সোয়াল শক্ত করেই হাঁপাচ্ছে। এই লোকের হাসি তার সহ্য হচ্ছে না। সব তছনছ করে ফেলতে মন চাইছে। জুলেখা তার আচরণে ভয় পেয়ে যায়। দৌড়ে রুম থেকে বেরিয়ে টকটক করে পানি খেল। বুকের বাঁ পাশে হাত রেখে শ্বাস নিল কয়েকবার। এরপর সোফায় বসে মনে পড়ল প্রমুখকে জানানো উচিত। তৎক্ষণাৎই কল করে বলল, ভাইজান কই আপনি? বাপি পুরো পাগল হয়ে গেছে। প্রমুখ জরুরি মিটিংয়ে ছিল। এমনিতে মেজাজ বিগড়ে আছে। সে চোখ বন্ধ করে গম্ভীর স্বরে বলল, ভাবি? কে ভাবি? কি মুশকিল? ভাবি আমগর ভাবি, আপনার বউ। বউ? জুলেখা বিরক্ত হয়ে বলল, দূর, সিরাতের কথা কই, বিয়ে করছে বউরে চিনে না। প্রমুখ কপাল কুঁচকে কিছুক্ষণ চুপ রইল। জুলেখা কোনো রেসপন্স না পেয়ে বিড়বিড় করে বলল, সারা রাত বইয়ের লগে থাইকা সকালেই বলে যায়, এ হইল বেঢাগো স্বভাব, সবাই একই রকম। তৎক্ষণাৎই প্রমুখ গলা চেড়ে হেলি সুরে বলল, পাগলকে খেপিয়ে দিস না, তার মতো করে থাকতে দে, আমি জরুরি কাজে ব্যস্ত, অযথা কল করে আমাকে বিরক্ত করবি না। জুলেখা অদর কামড়ে বলল, খাইতে কইলাম খায় না, কেমন গম্ভীর হয়ে বসে থাকে। আমি প্লেট নিয়ে খাওয়াইতে গেছি, অমনি আমারে জোরে ধাক্কা দিয়ে প্লেট পালাই দিছে। কি করমু এখন ভাইজান? এভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে যাইব। প্রমুখ চেয়ারে আরাম করে বসেই বলল, কি সাইফাস রান্না করেছিস? তোর ভাবি খাচ্ছে না, তাকে জিজ্ঞেস কর সে কি কি খায়, ওগুলোই রান্না করে নিয়ে খাওয়া। আমি কিছু জানি না ভাইজান, আপনি জলদি আসেন, আপনার রুমে সর্বনাশ করে ফেলাইতেছে। প্রমুখ চটপট করে প্রশ্ন করল, কি করেছে? জুলেখা ভয়ে হালকা ঢোক গেল। যে রুমে পারমিশন ছাড়া ঢোকা নিষেধ, ওই রুমে প্রমুখের জিনিস ধরা ভয়াবহ দুঃসাধ্য ব্যাপার। সিরাত সে দুঃসাহসিক কাজই করে ফেলেছে। প্রমুখের পরিপাটি রুমকে মুহূর্তে রফাদফা করেছে। যত্নে সাজিয়ে রাখা পটফ্রেম খনিকে টুকরো টুকরো করে ভেঙে দিয়েছে। জুলেখা চুপ থাকা প্রমুখের সহ্য হলো না। গলা উঁচিয়ে বলল, থাপ্পড় খেতে ইচ্ছে হয়েছে? অসভ্যর মতো চুপ করে আসিস কেন? ভাবি আপনার দেওয়ালে টানানো ছবিতে গ্লাস পিক্কে মারছে ভাইজান। জুলেখা চোখ বন্ধ করে একদমই কথাটি বলল। এখন কথায় প্রমুখ হঠাৎ করে চেয়ার ছেলে উঠে দাঁড়ায়। সোয়াল শক্ত করে বলল, কি কি করেছে সিরাত? ছবি ভেঙে ফেলেছে, সারা রুমে কাঁচের টুকরো। আপনি আসেন, পাগলের মতো ব্যবহার করছে, আমার কোনো কথাই শুনছে না। প্রমুখ কল কেটে দেয়।
বার কয়েক লম্বা শ্বাস ফেলে নিজেকে দাঁতস্থ করল সে। এরপর সামনে তাকালো। কবির সহ সবাই কৌতূহল নিয়ে তার সম্মুখে দাঁড়িয়ে আছে। সে কবিরকেই বলল, বাসায় চল, তোর ভাবি আমাকে ভীষণ মিস করছে। কবির চোখ বড় বড় করে। এই মুহূর্তে তাদের জরুরি মিটিং। পৃথিবীর ধ্বংস হলেও প্রমুখ নড়বে না এখান থেকে। কয়েকদিন আগে দোকান দখল করে ফ্ল্যাট বানানোর কথাই আলোচনা করছিল প্রমুখ। সেই ফ্ল্যাটের ডিজাইন সহ সব আজই ফাইনাল করার কথা। তাছাড়া ফুটপাত ভেঙে বড় হাসপাতাল গড়বে সে। এ নিয়েও ঝামেলা চলছে। ফুটপাতের মানুষ রেগে আছে প্রমুখের প্রতি। কোনোভাবেই তাদের জায়গা ছাড়বে না। প্রমুখও জেদি। যে কিছুর বিনিময়ে হোক ফুটপাত দখল করবেই। দরকার পড়লে মেরে ভয় দেখাবে। রক্তের বিনিময়ে জায়গা ছিনিয়ে নিবে। আজ এসব নিয়ে আলোচনা হচ্ছিল। অথচ একটি ফোন কলে সিরিয়াস মুহূর্তে সব উল্টো হয়ে গেল। তার বউ নাকি তাকে মিস করছে। অন্য দিনের প্রমুখ আর আজকের দিনের প্রমুখের মাঝে বিশাল তফাৎ। যে কিনা বাসায় আগুন ধরলেও কাজ শেষ না করে ফিরে না, আজ সেই কথা শেষ না হতেই বাসায় যাওয়ার তাড়া দিচ্ছে। প্রমুখ হাতে ফোন আর ফাইল নিয়ে কবিরকে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকতে দেখে ধমকে বলে ওঠে, কবির, আজ সকাল থেকে মাথা খারাপ করে দিচ্ছিস। বললাম না বাসায় যাব। তোর ম্যাম কাঁদছে। আমি বাহিরে আসায় অভিমানে ভাত খাচ্ছে না। আমাকে এখন যেতে হবে। আদর করে করে খাওয়াতে হবে, তাহলেই সে খাবে। কবিরের হুঁশ ফিরতেই সে হনহনিয়ে নিচে গিয়ে গাড়িতে বসে। প্রমুখ সিটে বসে ডোর লক করল। সিটে মাথা এলিয়ে রাগে গুছিয়ে মারল গাড়ির দরজায়। বিরক্ত হচ্ছে সে। কাল থেকে মেয়েটা কি যে শুরু করেছে। আর একবার বাড়াবাড়ি করলে থাপড়িয়ে গাল লাল করে দিবে। প্রমুখ বাসায় এসে চারপাশে তীক্ষ্ণ নজরে দেখল। সারা বাসা নিস্তব্ধতায় চেয়ে আছে। কোথাও কোনো শব্দ নেই। জুলেখা ভয়ে তারপর আর চটাতে যায়নি সিরাতকে। চুপচাপ নিজের রুমে শুয়ে আছে। প্রমুখ রুমে প্রবেশ করে তাকিয়ে যায় আশেপাশে। পুরো রুম জুড়ে কাছের টুকরোয় ভরে আছে। তৎক্ষণাতে চোয়াল শক্ত হয়ে যায়। রুমের ভিতর কাউকে না দেখে এদিক ওদিক খুঁজল। কোথাও নেই সিরাত। সে হাঁক ছাড়ে কবিরকে। এদিকে কবির বাবলেশীনভাবে সোফায় আরাম করছিল। স্বামী স্ত্রীর রোমান্টিক মুহূর্তে সেখানে না যাওয়াই ভালো মনে হয়েছে তার কাছে। কিন্তু আহাম্মক কবির কি আর আসল কাহিনী জানে? প্রমুখের বাস খাই সহ শুনেই থতমত খেয়ে দৌড়ে গিয়ে বলল, বলুন স্যার, সব সার্ভেন্টগুলো কোথায়? নাক ডেকে ঘুমাচ্ছে নাকি? তাদের রূপ দেখার জন্য কি টাকা দিয়ে রাখি? এই মুহূর্তে রুম পরিষ্কার করতে বলো। কবির মাথা নাড়িয়ে ভালো করে পর্যবেক্ষণ করল রূপ। পরক্ষণে চোখ বড় বড় হয়ে যায় তার। সর্বনাশ, এ রুমের কী অবস্থা! সে মনে মনে ভয়ানক কিছু আন্দাজ করে দুটো সার্ভেন্টদের ডাকতে যায়। প্রমুখ চারপাশে খুঁজে অবশেষে বারান্দার গ্রিল ধরে বসে থাকা মেয়েটির দিকে চোখ যায়। স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। মলিন মুখে সিরাতের থেকে ফুপিয়ে উঠেছে দেখে প্রমুখ ফটোর কথা বলে এগিয়ে গেল। সিরাতের পাশে বসে বলল, ঘুম থেকে কখন উঠেছ? খেয়েছ? সিরাত জবাব দিল না। সে একটু আগে প্রমুখের চিৎকারে ঠিকই টের পেয়েছিল। লোকটি বাসায় এসেছে, তবুও হেয়ালিভাবে বারান্দাতেই বসে আছে। সে প্রমুখের কথা একটু তাকায়। চোখের কর্নিশ থেকে পানি গড়িয়ে পড়ল এক ফোঁটা। তারপর মুখ ফিরিয়ে আবারও আকাশের দিকে তাকায়। প্রমুখ হাঁটু গেড়ে বসে নিজেকে নিয়ন্ত্রণ করল। দীর্ঘশ্বাস ফেলে বলে, কি বললাম কানে যায় না? হাতে মাথা এলিয়ে সিরাত চুপ করে বসে রইল। এবার প্রমুখ তেতিয়ে ওঠে। সিরাতের হাত ধরে টেনে উঠাতে উঠাতে বলে, চলো খেয়ে নিবে। বলছি না যা ইচ্ছে তাই করবে। তাহলে আমাকে এভাবে পেন দিচ্ছ কেন? তোমার পাগলামোর জন্য এই সময় বাসায় আসতে হলো। বাসায় কি খাওয়ার জিনিসের অভাব পড়েছে? সিরাত হাত জটকা মেরে ছাড়িয়ে নেওয়ার জন্য উদ্বিগ্ন হয়। নরম গলায় বলল, মায়ের অভাব পড়েছে। প্রমুখ হঠাৎ থেমে যায়। ব্রু কুচকে আসমকায় হাত ছেড়ে দিয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর নিজেকে স্বাভাবিক রেখে বলল, চলো খেতে। আজ যা করেছ বলো, নেক্সট টাইম এসব করার সাহস দেখাবে না। বাচ্চাদের মতো পাগলামি একদমই সহ্য করব না। তোমার যা খেতে ইচ্ছে করবে জুলেখাকে বলবে। সব দায়িত্ব আমি তাকেই দিয়েছি। খাবো না। সিরাত জেদ নিয়ে কথাটি বলে। প্রমুখ ছুটে যায়। সিরাতকে টেনে হিঁচড়ে নিয়ে আসে ডাইনিং টেবিলে। সিরাত তার সাথে না পেরে লাফিয়ে উঠল। প্রমুখের বুকে ধাক্কা মেরে বলল, একদম জোর করবেন না, আমি খাবো না। রাগে ক্ষুব্ধ হয়ে এটুকু বলেই থামল। তারপর তিরিক্ষি মেজাজে বলল, শুনেছেন, খাবো না। প্রমুখ রেগে যায়। এ মেয়ের এত বড় গলা! অসহ্য লাগছে তার। মনের কাছে হেরে একই ভুল করে ফেললাম। ভুলের মাসুল দিতে হচ্ছে। জেনে শুনে জালমরিচ বাসায় নিয়ে আসলো। কি দরকার ছিল বিয়ে করার? হাত মুষ্টিবদ্ধ করে সিরাতের বাহু ধরতে যায়। সিরাত ভয়ে এক পা পিছিয়ে গেল। হঠাৎই মাথায় বাছার উপায় আসতে সে সামনের পানির গ্লাস নিয়ে প্রমুখের মুখ বরাবর ছুঁড়ে মারে। আকস্মিক হয়তো বিবল হয়ে যায়। তাদের কথা কাটাকাটি কবির সহ আরও দুজন লোক কর্নারে দাঁড়িয়ে।
আশ্চর্য কাণ্ড ঘটিয়ে এবার সিরাত হতবাক, ভয়ে জড়সড় হয়ে হালকা ডোক গিলল। প্রমুখ এবার দিক হারায়, মস্তিষ্ক গরম হয়ে যায় মুহূর্তে। চোখ বন্ধ অবস্থায় ডান হাতে মুখ মুছে সে রাগে ক্রোধে ধমকে বলে ওঠে, সিরাত তুমি অতিরিক্ত করছো। সোয়াল শক্ত করে থামলো, এবার বলল, কবির সিসি ক্যামেরায় দেখো শাশুড়ি আম্মা কি করছে। এ মেয়ে খুব জ্বালাচ্ছে আমাকে। শাশুড়ি আম্মার কলিজা বরাবর গুলি চালাতে বলো রায়হানকে। সিরাত মায়ের কথা শুনে ভয়ে চেয়ারে বসলো, মাথা নুইয়ে রেখে অনুভব করলো আবারও এক দুঃসাহসিক কাজ করে ফেলেছে। জুলেখা এসে কাসুমাসু করে দাঁড়ালো তাদের পিছন। প্রমুখ বড় বড় শ্বাস ফেলে তীক্ষ্ণ চোখে সার্ভেন্টকে বলল, প্লেটে খাবার নিয়ে আসো। এ মেয়েকে খাইয়ে আমাকে উদ্ধার করো, অসহ্য হয়ে গেলাম। জীবনটা আমার নরক বানানোর জন্য উঠে পড়ে লেগেছে এই মেয়েটা। সার্ভেন্ট দুটো চটজলদি রান্না করা যায়। কবির বয়ে ছিটিয়ে ছিল এতক্ষণ, তার বউ একই করলো। সিরাতের সাহস দেখে সে চমকিয়েছে বেশ। সিরাতের সামনে প্লেট রাখলো, এক দানাও মুখে দিল না। কয়েক মিনিট অতিবাহিত হলে প্রমুখ কপাল কুঁচকে ডাকলো কবিরকে, কবির তোর ম্যামকে খাইয়ে দে, হয়তো নিজ হাতে খেতে পারছে না। প্রমুখের কথায় মুহূর্তে চোখ বড় বড় হয়ে যায়, অবাক হয়ে জবাব দেয়, আমি কিভাবে খাইয়ে দিব? যেভাবে বাচ্চাদের বুলিয়ে পালিয়ে খাওয়ায়, সোনা মোনা বলে খাওয়ায়। আপনার বউ আপনি খাওয়াও। কবির মুখের উপর কথা বলে জিহ্বা কামড় দেয়, ভুল জায়গায় আবারও ভুল কথা বলে ফেলেছে। প্রমুখ রক্তচক্ষু হয়ে বলে, তোর ম্যামকে আদর করে খাওয়া, বাচ্চাদের যেমন এটা ওটা দেখিয়ে খাওয়ায় ওই রকম। ছোট মেয়ে তো, মায়ের হাত ছাড়া খেতে চাইছে না। কবির মুখ বেংসি কাটল, এত সুন্দর বউ পেয়েও এই বেটা ধমকের উপর রাখছে সারাক্ষণ। কোথায় আদর করে খাওয়াবে তা না। জুলেখা আবার আমতা আমতা করেই বলল, ভাইজান আপনিই ভাবিকে খাইয়ে দিন। প্রমুখ থতমত খায়, শেষমেশ তাকে খাইয়ে দেওয়া চাকরি নিতে হবে? এত আহ্লাদ তার মোটেও ভালো লাগে না। তাছাড়া কিভাবে খাওয়ায় তাই তো জানে না। বরং এসব ঘটনা কাল থেকেই সে বিরক্ত। প্রমুখ পকেট থেকে ফোন হাতে নিয়ে তাইমা খানমের বাসায় লাগানো সিসি ক্যামেরার ফুটেজ বের করলো। সেখানে তাইমা খানম শুয়ে আছে। সে ফোন এগিয়ে সিরাতের সামনে দৌড়ল, বলল, শাশুড়ি আম্মা খুব আয়েসে আছে, তুমি এখন না খেলে এই আয়েস 1 সেকেন্ডও টিকবে না। আমার হাত থেকে ফোন কানে যাওয়ার সাথে সাথে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, এবং সেটা তোমার চোখের সামনে। এখন বলো তুমি কি চাও? না খেয়ে মায়ের মৃত্যুর কারণ হতে? অবশ্যই তার অকালে মরে যাওয়ার সম্পূর্ণ দোষ তোমার। সিরাত এক দৃষ্টিতে ফোনের দিকে তাকালো, হাত বাড়িয়ে ফোন থেকে তাইমার মুখে হাত বুলিয়ে দেয়। মাকে কাঁদতে দেখে সেও কেঁদে উঠে বলল, মা, ও মা। প্রমুখ চট করে ফোন নিজের কাছে আনলো, উঠে দাঁড়িয়ে বলল, চটপট খাও, আমার অনেক কাজ আছে। এভাবে সারাক্ষণ তোমার সঙ্গে তামাশা করতে পারবো না। সিরাত চোখ মুছে লক্ষ্মী মেয়ের মতোই খেয়ে নিল। নাক মুখ মুছে হালকা খেয়ে প্রমুখের ইশারায় রুমে যায়। তৎক্ষণাৎ কবির একটা লাগেজ এনে সিরাতের সামনে রাখলো। প্রমুখ লাগেজ থেকে সব জিনিসপত্র বের করে বলল, কাল থেকে এক কাপড়েই পরে আসো, যাও শাওয়ার নিয়ে আসো। সিরাত বাধ্য মেয়ের মতো শাওয়ার নিতে যায়। সত্যি সত্যি তার গা গুলিয়ে আসছিল। ঠান্ডা পানিতে অনেকক্ষণ যাবৎ গোসল করে বেরিয়ে আসে। তোয়ালে পেঁচিয়ে বারান্দায় কাপড় মেলে আসলো রুমে। প্রমুখ বিছানায় পায়ের উপর পা তুলে শুয়েছিল। হঠাৎই সিরাতকে দেখে তার দৃষ্টি এলোমেলো হয়, ডুবে যায় সদ্য গোসল করে আসা মেয়ের মুখের দিকে। মাত্রা রূপে কান্না করায় মুখ ফুলে আছে, চোখ দুটি লাল। প্রমুখ জিভ দ্বারা উষ্ঠ বিজিয়ে ডোক গিলিয়ে বলল, আমি বাহিরে যাব, ফিরতে রাত হবে, তুমি ভদ্র মেয়ের মতো জুলেখার সাথে খেয়ে ঘুমিয়ে যাবে। সিরাত জবাব দিল না, এলো মেয়ে পায়ে চলে গেল বারান্দায়। প্রমুখ ব্রু বাঁকিয়ে পরখ করে ভিজে যাওয়া সিরাতের পিঠ। তৎক্ষণাৎ চোখ বন্ধ করে সে। ভিজা চুলগুলো হঠাৎই মুছে দিতে অদম ইচ্ছে জাগলো তার। চট করে চমকে তাকায়, মেয়েটির কাছে থাকাও রিক্স। সে জলদি করে বেরিয়ে যায় রুম থেকে। রাতে সিরাত জুলেখার সাথে কোনো কথা না বলে খেয়ে নিল। জুলেখা 2-1 বার জিজ্ঞেস করেও কোনো উত্তর না পেয়ে দমে যায়। সিরাত হতাশ হয়ে খাওয়া দাওয়া সেরে বিছানায় এসে বসে। কীভাবে মনকে বোঝাবে এসব স্বপ্ন? ঘুম ভেঙে গেলে আবার সে তার মাকে কাছে পাবে। ওই অসভ্য লোকের সাথে এক বিছানায় ঘুমাতেও তার গায়ে লাগে। এছাড়া উপায়ও নেই, দেখা যাবে মাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। সিরাত দীর্ঘশ্বাস ফেলে সাফওয়ানের কথা কিছুক্ষণ ভাবল। প্রমুখের উল্টো সাফওয়ান কি সুন্দর মুগ্ধ নয়নে তাকিয়ে থাকতো। অথচ এই ছেলের চাহনি কি তীক্ষ্ণ, বোঝাই দেয় মনে হয় তার ভিতরে লুকিয়ে আছে অনেক কাহিনী। খারাপ লোকের মন বোঝা যায় না, সবসময় তেজ দেখিয়ে বেড়ায়। মনে মনে গালি দিয়েও সিরাত মাঝখানে কোলবালিশ দেয়। এরপর দেওয়ালের কাছে পিঠ ঠেকিয়ে ঘুমিয়ে পড়ল। প্রমুখ মধ্যরাতে সব কাজ শেষ করে বাসায় ফিরে বাহিরে খেয়ে এসেছে। রুমে ঢুকে লাইট জ্বালিয়ে কাপড় নিয়ে ঢুকে যায় ওয়াশরুমে। আজ সারাদিন কম দখল যায়নি, শরীর ম্যাজম্যাজ করছে। গোসল সেরে বেরিয়ে আসলো। সারা দেহ জুড়ে ক্লান্তি হানা দেয়। সে খুব কষ্টে দরজা লক করে বিছানায় শুয়ে পড়ে। হঠাৎ পাশ ফিরে ঘুরে ড্রিম লাইটে কোলবালিশ চোখে পড়ে। ব্রুদয় কিঞ্চিত মুচড়ে এক টানে ফেলে দিল মেঝেতে।
কাল রাতে গুটিসুটি হয়ে ঘুমানোর ফলে আজ শরীর ব্যথা করছে। কখনো বেড শেয়ার করার অভ্যাস নেই প্রমুখের। আশপাশে যেই থাকুক সে সারা বিছানায় ছড়িয়ে ছিটিয়ে ঘুমাবে বলে পণ করল। সিরাত এলোমেলো হয়ে তার দিকে ঘুরে গাঢ় ঘুমে আচ্ছন্ন। আজ প্রমুখের হাত নিষ্পিস করছে গায়ে জড়িয়ে ঘুমাতে, গভীরভাবে শুয়ে দিতে। কিছুক্ষণ নিজের বেহায়া মনকে শাসিয়ে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘুম আসে না তার। মেয়ে ছাড়া মস্তিষ্ক গরম হয়ে যাচ্ছে। সে গভীর দৃষ্টিতে সিরাতের মাথা থেকে পা পর্যন্ত চোখ বোলায়। হঠাৎ আটকে যায় কামে সরে যাওয়া পেটের কিছু অংশে। পশা গায়ে সারাক্ষণ ডেকে রাখা পেট যেন আরও আকর্ষণীয়। গোড় লেগে যায় প্রমুখের। আজ সিরাত কাছে থাকলেও তার মনে অস্বস্তি হানা দিচ্ছে। এমন কখনো হয়নি তার। হালাল হলেও তাকে ছুঁতে জড়তা কাজ করছে। কিন্তু প্রমুখ সব বলে এগিয়ে তাদের মাঝে দূরত্ব গুছিয়ে সিরাতের পেট বরাবর খসখসে হাত চেপে ধরে। গোড়ের মাঝে নাক ঘষল আলতো করে। নরম তুলতুলে পেটে হঠাৎ কারো হাতে ছোঁয়া পেতে সিরাত চট করে তাকায়। সারা শরীর জুড়ে শিহরণ বয়ে যায়। হাঁসফাঁস করে প্রমুখের চেপে রাখা হাতের উপর নিজের হাত রাখে। তৎক্ষণাৎ প্রমুখ চমকে হাত সরিয়ে উঠে বসল। সিরাতের বয়ার্ত চেহারা থেকে হতবিহ্বল হয়ে যায়। চোখ বড় বড় করে থম মেরে তাকিয়ে রইল। সিরাত ভয়ে গুটিয়ে অনবরত ঘামছে। কিছুক্ষণ সময় অতিবাহিত হলে প্রমুখ ঠোঁট গোল করে জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করল। অনুভূতি এখন তরতাজা হয়ে উঠেছে তার। এভাবে কখনোই সামলে রাখেনি সে। সিরাত অবিশ্বাসের চোখে তাকিয়ে আছে। প্রমুখ মাথার চুল টেনে চট করে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে অস্পষ্ট স্বরে বলে, সরি, হঠাৎ হুঁশ হারিয়ে ফেলছিলাম। তুমি নির্ভয়ে ঘুমাও, আমি চলে যাচ্ছি। কথা শেষে প্রমুখ বারান্দায় গিয়ে দরজা লাগিয়ে দিল বাহির থেকে। সোফায় আটশাস হয়ে ব্যর্থ ঘুমের চেষ্টা করলো। সিরাতও এদিকে বয়ে বিছানার চাদর খামছে বসে আছে। অনুভূতির সাগরে বিভোর হয়ে বাকি রাত নির্ঘুমে কাটায় দুটি মানবী। আন্টি, সিরাত কোথায়? তাইমা খানম মলিন মুখে দরজা খুলতে সায়রা হেসে কথাটি বলল। আজ ভার্সিটি শেষে চলে এসেছে সিরাতের খবর নিতে। মাঝখানে 3টি ঝামেলায় পড়ে সিরাতের খবর নেওয়া হয়ে ওঠেনি। সাফওয়ানের সাথে তার 3 দিন আগে লাস্ট কথা হয়েছিল। সায়রার নানু মারা যাওয়ায় ওই দিন বাসে ফিরে নানুর বাসায় যেতে হয়, তাই সেও আসতে পারেনি। মূলত ব্যস্ত থাকায় সব কিছু ভুলতে বসেছিল। কাল বিকেলে ফেরার পরে সিদ্ধান্ত নেয় সকালে ভার্সিটি থেকে সিরাতকে না পেলে বাসায় যাবে সে। ভাবনা অনুযায়ী সিরাতকে না পেয়ে আজ আসলো এখানে। আবার কোনো অঘটন ঘটল নাকি? তাইমা খানম ভেতরে আসতে বলল। সোফায় সায়রাকে বসিয়ে বলল, সিরাতের বিয়ে হয়ে গেছে। সায়রা তালে তালে মুখ ফসকে বলল, ভালোই হয়েছে। সম্পূর্ণ কথা বলার ভাগ্য তার হলো না। চোখ অস্বাভাবিক বড় করে অবাক হয়ে তাকিয়ে রইল। কিঞ্চিত সময় একরাশ বিস্ময় নিয়ে হা করে আছে। মনে হচ্ছে সে ভুল শুনেছে, তাই হঠাৎই উচ্চস্বরে বলল, কি কি বলছেন এসব? আন্টি মজা করছেন আমার সাথে? তাইমা খানম দীর্ঘশ্বাস ফেলে। এই কয়দিন তার উপর দিয়ে কি গেল শুধুমাত্র সেই জানে। তার হাত ধরে বলল, ঠিকই শুনেছ, গত সপ্তাহেই বিয়ে হয়েছে। কোথায়, কার সাথে? ছেলেটির নাম প্রমুখ। নাম শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে সায়রার। একটার পর একটা আশ্চর্য কথা সে হজম করতে পারছে না। এসব বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। সে তড়িৎ গতিতে বলল, প্রমুখ মানে প্রমুখ চৌধুরী, যার মাঝে ভালো জিনিসটা সিটে পোটাও নেই, সে রাতারাতি বিয়ে করলো সিরাতকে? কিভাবে সম্ভব? এ যেন ভয়ানক দুর্ঘটনা। হিসাব চষাতে পারছি না। সিরাতকে তো সাফওয়ান ভালোবাসে। হ্যাঁ, ছেলেটি জোর করে বিয়ে করেছে। সিরাত কিছু বলল না? ওই ভয়ঙ্কর ছেলেকে কিভাবে বিয়ে করলো? এখন কি তার বাসাতেই থাকে? সিরাতকে কখন মেরে মাটি চাপা দিয়ে দেয় আল্লাহই জানে। কি আশ্চর্য! আমার হজমই হচ্ছে না। কিভাবে কি হলো? তাইমা খানম ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলো। নাক মুছে সেদিনের ঘটনা সব খুলে বলে। কাহিনী শুনে আরও বিস্মিত না হয়ে পারল না সায়রা। মুখ হা করে তাকিয়ে আছে। তাইমা নরম স্বরেই বলে, বাসার বাহিরে কয়েকটি ছেলে দেখেছ না? তারা ওর পাঠানো লোক। আমার কখন কি লাগে সব ম্যানেজ করে দেয়। সকালে দুপুরে কি খাবো সব। প্রথম 2 দিন সারাক্ষণ কাঁদতাম। ছেলেগুলো বোঝাতো, আশ্বাস দিত। আমারও কেন জানি মনে হয় ছেলেটা ভালো, নয়তো এতগুলো মানুষ আমার পিছনে কেন রাখবে। রুমে সিসি ক্যামেরা লাগিয়ে বলল, সিরাত দেখবে আপনি কি কি করছেন। যদি কাঁদেন, আপনার মেয়েও কাঁদবে। জানি না আমার মেয়েটা কেমন আছে। সায়রা ডোক গিলে মুখ কালো করে বসে আছে। বিখ্যাত মাফিয়া অবশেষে তার বান্ধবীর দিকে নজর দিল। সিরাতের জন্য বুকটা মোচড় দিয়ে উঠল। না জানি কি করছে ওই লোকটার বাসায় থেকে। যার মেয়েদের প্রতি সম্মান নেই, সে কি সিরাতকেও তরসার করছে? বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বের হলো। তখনই তাইমা খানম বলল, বাসা ভাড়া নিতে এসেছিল কাল। সিরাত 3 দিনের সময় নেয়, কিন্তু হঠাৎ এমন ঘটনায় সব লণ্ডভণ্ড হয়ে গেল। বাড়িওয়ালার বউ রুমে এসে উচ্চস্বরে গালিগালাজ করা শুরু করলো আমাকে। আমি কেঁদে যাচ্ছি। হাতে ধরে কত বললাম, কাজ হলো না।
হঠাৎই বাসার নিচ থেকে 2টা ছেলে আসে। বাড়িওয়ালার বউকে অশ্রাব্য ভাষায় গালি দিল। বলল, আন্টিকে আর একটা গালি দিলে আপনার তৈরি বাসা দখল করে নিব। বাড়িওয়ালাও কম না, আমাকে সহ তাদেরকেও বকাঝকা করে। হঠাৎই ছেলেটি প্রমুখকে কল করে মহিলাটির কানে দেয়। তিরিক্ষি মেজাজে হ্যালো বলে কয়েক সেকেন্ডের মাঝে চুপসে গেল ভাবি। আমি ভাবুক নয়নে তাকিয়ে রইলাম। ওপাশ থেকে কথা শেষে মহিলা বলল, জি স্যার, আর কখনো ভুল হবে না। সে যতদিন ইচ্ছে থাকুক, 1 টাকাও লাগবে না। আমি চলে যাচ্ছি। ফোন পেলে দ্রুত চলে যায়। এরপর আর আসেনি। তাইমা খানম একদমে কথাগুলো বলেই থামল। সায়রা অবাক হয়। ওই লোকের থেকে এসব আশা করা অভাব, যে নাকি গরিব মানুষদেরকেও ছাড়ে না। সে তাইমা খানমকে গালি দিয়েছে বলে এত কিছু করলো। সে একা বাসায় থাকে বলে লোক লাগিয়ে দিল। কেন করছে এসব? তার মনেও ভালোবাসার দোলা দিয়েছে। তাইমা খানম চোখের পানি মুছে আবারও বলল, ছেলেটিকে বোঝা দেয়। বিয়ের দিন আমাকে মেরে ফেলার বিনিময়ে সিরাতকে বিয়ে করলো। এখন আবার আমাকে নিয়ে তার কত চিন্তা। সায়রা দীর্ঘশ্বাস ফেলে। সাফওয়ানকে এখন কি জবাব দিবে সে? মন প্রাণ উজাড় করে ভালোবেসেও সে পেল না। অথচ অন্য কেউ সেকেন্ডের মধ্যে নিজের নামই লিখে নিল সারা জীবনের জন্য। জীবন আসলে বড়ই অদ্ভুত। আমরা শত চেষ্টা করেও পাই না, কিন্তু কিছু মানুষ না চেয়েও পেয়ে যায়। তারা কি কদর করতে জানে? প্রমুখও কি সিরাতকে সাফওয়ানের মতোই ভালোবাসবে? হয়তোবা বাসবে, নাকি ইউজ করে ছুঁড়ে ফেলে দিবে। এসব মনে করতে সায়রার বুক কাঁপল। না, বলেও এত খারাপ সিরাতের সাথে না হোক। যে সে তাইমার সাথে অনেকক্ষণ কথা বলে বাসা থেকে বের হলো। ছেলেগুলো তার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। সে মুচকি হাসল। হয়তো সায়রার খবর এতক্ষণে প্রমুখের কাছে পৌঁছে গেছে। এ কোনো অবিশ্বাস্য ঘটনা নয়। লোকটি সবই পারে, শুধু পারে না তার পাষাণ হৃদয়কে কোমল বানাতে। সিরাত একা বাসায় কী করছে? সে কি প্রমুখকে মেনে নিয়েছে? প্রমুখ কি পারবে চিরদিন এক মেয়ের মাঝে ভালোবাসা খুঁজে নিতে, নাকি নিত্যদিনকার মতো সিরাতেরও শরীর ছুঁয়ে হাত ঝেড়ে ফেলবে? সায়রা মনে মনে দোয়া করল তাদের জন্য, বলেও সিরাতকে যেন প্রয়োজন শেষে ধাক্কা দিয়ে বের না করে দেয়। প্রমুখ সেদিনের ঘটনার পর বাসায় ফিরেনি। এতে অবশ্য সিরাতের জন্য ভালো হয়েছে। প্রমুখ ভোরেই বেরিয়ে যায় বাসা থেকে। সে যাওয়ার পর সিরাত দরজা লক করে দুপুর পর্যন্ত ঘুমিয়ে নিয়েছিল। সারাদিন নিজের মতোই রুমে কাটিয়েছে। আজ রাতেও জুলেখার ডাকে হালকা খেয়ে নেয়। মুখে রুচি নেই। কয়েকদিনই আগে থেকে বেশ রোগা হয়ে গেছে সিরাত। রুমে এসে দুর্বল দেহ নিয়ে লুটিয়ে পড়ল বিছানায়। লোকটিকে বোঝা মুশকিল। ওই দিন যখন ভয়ে প্রমুখের দিকে তাকিয়েছিল, মনে মনে ভেবেই নেয় আজ কোনো মতেই ছাড়বে না প্রমুখ। অথচ তাকে চমকি দিয়ে দ্রুত উঠে বারান্দায় চলে গেল। সে আধা ঘন্টা বিস্ময় নিয়ে বসেছিল। এ লোক কাছে টেনিয়ে ছেড়ে দিল। এ যেন আশ্চর্য ঘটনা। তাছাড়া আজ জুলেখার কাছে শুনল প্রমুখ মেয়েদের সাথে রাত কাটায় না বেশ কয়েকদিন। সিরাত এতে কোনো ভ্রুক্ষেপ করল না। আজকাল মুখ খুলে কথা বলতেও অসহ্য লাগে তার। সে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। তখনই দরজায় ক্যাচ শব্দ হয়। মুহূর্তে চট করে চোখ খুলে দেখল প্রমুখ হেলে দুলে কক্ষে প্রবেশ করছে। হাতের কাগজপত্র রেখে তাকালো সিরাতের দিকে। পরক্ষণে দৃষ্টি সরিয়ে পুশ করে নিঃশ্বাস ফেলে। বাথরুমে কাপড় নিয়ে গেল গোসলে। সিরাত তখনও বিছানায় বসে একদিনে চেয়ে আছে। প্রমুখ বেরিয়ে বারান্দায় যায়। বাহিরে পুরপুরে বাতাস বইছে। কেবল গোসল করায় ঠান্ডা হাওয়ায় সারা শরীর শিরশির করে উঠল। তালু ঘষে কক্ষে এসে বসল সোফায়। সামনে তীক্ষ্ণ চোখে সে সিরাতকে বলল, খেয়েছ? সিরাতের নড়চড় নেই। তার চুপ করে বসে থাকতে আজকাল ভালো লাগে। প্রমুখ মাথার চুল হাত দ্বারা জেরে আবারও বলল, এই মেয়ে, কথার জবাব দিতে পারো না? সিরাত দাঁতে দাঁত চেপে কটমট করে তাকায়। শক্ত গলায় বলল, না। সারাদিন বাসায় শুয়ে বসে থাকলে হবে? ভার্সিটি যাও, পড়াশোনা করো। আগে যেভাবে থাকতে এখনও সেভাবেই থাকবে। সিরাত কপাল কুঁচকে তাকায়। প্রমুখ এবার এগিয়ে গেল বিছানায়। তখনই সিরাত গুটিয়ে যায় একদম বিছানার কর্নারে। বলল, একদম বিছানায় আসবেন না। সিরাতের কথা শুনেও না শোনার ভান করলো। তার রুম, তার বিছানা, সে যা খুশি তাই করবে। এখানে খুশি সেখানে শুইবে। প্রমুখ চোখ বন্ধ করে একপাশে শুয়ে পড়ল। বলল, কিছু করবো না, ঘুমাও। ঘুমাবো না। সিরাতের জবাবে প্রমুখ চট করে চোখ খুলল। বলল, তাহলে কি করবে? আদর খাবে? সিরাত কেঁপে ওঠে। দাঁড়ালো গলায় বলল, মেরে ফেলবো তাহলে। প্রমুখ এবার উচ্চস্বরেই হেসে ওঠে। সোনোফুটির মতো মেয়ে তাকে মারার ভয় দেখায়? যে রক্ত নিয়ে খেলতে ভালোবাসে তাকেই রক্তের ভয় দেখায়। ইন্টারেস্টিং। সে রুম কাঁপিয়ে অনবরত হাসছে। সিরাত বর্গে যায়। আমতা আমতা করে আবারও বলল, রুমে যান, চলে যান রুম থেকে, আমার কাছে আসবেন না। প্রমুখ অদর বাঁকিয়ে হাসল। মাথায় চাপল দুষ্ট বুদ্ধি। সিরাত দেওয়াল ঘেঁষে বসেছিল। এই সুযোগে সে হামাগুড়ি দিয়ে উঠে 1 সেকেন্ডের মাঝে সিরাতের দিকে ঝুঁকে বসল।
দুহাত দুপাশে দিয়ে আটকে ধরল সিরাতকে। একদম দেওয়ালে পিঠ ঠেকিয়ে রাখায় আর পালানোর পথ পেল না সে। হঠাৎই আক্রমণে বর্গে যায় সিরাত। বয়ে সিটিয়ে থতমত খেয়ে বলল, এখানে কেন এসেছেন? প্রমুখ এতটাই নিকটে এসেছে, মনে হচ্ছে এই বুঝি দুজনের নাক সংঘর্ষ হলো। ঠোঁটে ঠোঁট মিলিত হলো। এবার প্রমুখ তাই করল। শট করে সিরাতের নাকে নাক বসে ক্ষীণ কণ্ঠেই বলল, ঘুমাও মেয়ে, নয়তো সারা রাত জাগিয়ে রাখার দায়িত্ব আমি নিব। সিরাত চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ফেলছে। এতক্ষণে তেজ মিয়ে গেল দূরে। হৃদস্পন্দন তীব্র থেকে তীব্রতর বাড়ছে। বয়ে মুখ দিয়ে অস্পষ্ট বাক্য প্রলেপ করল। মুখে আবারও বলল, তবে কি বুঝে নেব? আদর খাওয়ার বাহানায় বসে আছো? সিরাত আবার চোখ খুলে সোয়াল শক্ত করে। শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে বুকের পাঠা বরাবর ধাক্কা দিল। এই মৃদু ধাক্কায় প্রমুখের মতো শক্তপোক্ত ছেলের কিছুই হলো না। এক বিন্দু নড়চড় নেই। প্রমিক হঠাৎ করে উচ্চস্বরে হেসে নিজেই ওঠে, সরে আসলো তার স্থানে। চোখের উপর হাত রেখে বলল, নিশ্চিন্তে ঘুমাও, নয়তো সত্যি সত্যি সারা রাত জাগিয়ে রাখবো। এসব কথায় ভিতরে ভিতরে জ্বলে উঠল সিরাত। বিছানার একদম কোনায় ঘেঁষে শুয়ে পড়ল। সাফওয়ান রোজকারের মতো সায়রার জন্য ভার্সিটির বাহিরে অপেক্ষা করছে। সায়রা এসে মলিন মুখে দীর্ঘশ্বাস ফেলল। সাফওয়ান জিজ্ঞেস করে কয়েকবার সিরাতের কথা। কিছুক্ষণ চুপ থেকে সায়রা ওর চোখে চোখ রেখে পট করে বলল, প্রমুখ চৌধুরীর সাথে সিরাতের বিয়ে হয়ে গেছে ভাইয়া। তাও আবার কবে জানেন? গত সপ্তাহে। প্রমুখ চৌধুরীর সাথে সিরাতের বিয়ে হয়ে গেছে ভাইয়া, তাও আবার কবে জানেন? কথাটি সাফওয়ানের কানে যেতে হতবিহ্বল হয়ে ঠায় দাঁড়িয়ে রইল। এতক্ষণ সে সায়রার মুখ থেকে সিরাতের ব্যাপারে কিছু জানার জন্য চাতক পাখির মতো তাকিয়েছিল। কিন্তু হঠাৎ এই কথাগুলো শুনে মুহূর্তে বিস্ফোরণ ঘটল তার ভিতর। কয়েক মিনিটের জন্য যেন তার পৃথিবী থমকে গেছে এমন লাগছে তার কাছে। চোখ দুটি আপনা আপনি বড় হয়ে গেল সাফওয়ানের। উত্তেজিত হয়ে চিৎকার করে বলল, কি আবল তাবল বকছ? মাথা খারাপ হয়ে গেছে? উচ্চস্বরে বলায় সায়রা কিছুটা কেঁপে ওঠে। হালকা ডোক গিলে মাথা নিচু করে উত্তর দেয়, সব সত্যি বলছি ভাইয়া। হঠাৎ করে সিরাতের বিয়ে হয়। কাল আমি গিয়েছিলাম ওদের বাসায়। সেখানে সিরাত ছিল না। এরপর সব ঘটনা আন্টি আমাকে বলেছে। একদমে কথাগুলো বলে বড়সড় শ্বাস নেয় সে। মেজাজ গরম করে সাফওয়ান হাতে সানগ্লাস মুহূর্তে দূরে ছুঁড়ে মারল। রাগে তার সারা দেহ জ্বালা জ্বালা করছে। কোনো মতে বোধগম্য হচ্ছে না তার সিরাতকে অন্য কেউ জোর করে ছিনিয়ে নিয়ে গেছে। সারা জীবনের জন্য যা চেয়েছে তাই পেয়েছে। তবে আজ কীভাবে প্রমুখ তার প্রিয় মানুষের দিকে হাত দিল? আজ এত বছর পর সে হেরে যাবে? মনে মনে ভীষণভাবে ক্ষুণ্ণ হলো প্রমুখের প্রতি। আগের মতো রাগ যা ছিল এখন যেন তরতর করে ভাবছে। রাগে তার মাথায় একটুও কাজ করছে না। মাথায় চলছে একটা কথাই, সিরাত কেন প্রমুখকে বিয়ে করলো? সে বিশ্বাসই করতে পারছে না সায়রার কথাগুলো সত্যি। দুহাতে মাথা চেপে ধরে দাঁড়িয়ে থেকে হঠাৎ বাহাতে বুকের বাঁ পাশে চেপে ধরে। চোখ বন্ধ করে অনুভব করলো সেখানে ভীষণভাবে চলছে। সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাফওয়ানের সকল কাজকর্মে অবলোকন করছে সায়রা। কেমন পাগলাটে আচরণ করছে লোকটা। এই মুহূর্তে কোনো কথা বলারও সাহস পাচ্ছে না সায়রা। কিছুক্ষণ পর সাফওয়ান বড় বড় নিঃশ্বাস ফেলে রক্তচক্ষু হয়ে সামনে তাকিয়ে বলল, সিরাত নিজ ইচ্ছে বিয়ে করেছে? সায়রা যেন এই কথার অপেক্ষায় ছিল। স্মিত হেসে বলল, না ভাইয়া, প্রমুখ ছেলেটা কেমন সেটা তো জানেনি। পুরো ঢাকা শহর জানে কেমন দাসের লোক তিনি। সিরাতকে জোর করে বিয়ে করেছে। সব কথাই এবার সাফওয়ানের মন দিয়ে শুনল। সায়রা মলিন মুখটা অসহায় করে আবারও বলল, না জানি একা বাসায় সিরাতের উপর দিয়ে কী যাচ্ছে। সাফওয়ান তাতে দাঁত চেপে সায়রাকে সব ঘটনা বলতে বললে হরহর করে সব বলে দেয় সায়রা। এক পর্যায়ে সব শুনে সাফওয়ান কটমট করে গম্ভীর কণ্ঠে বলল, বাসায় যাও সায়রা, অনেক সময় নিয়েছি আর নয়। এতদিন বাবার কথায় চুপ ছিলাম, আজ থেকে যা করার করব। আমার মানুষের দিকে হাত বাড়িয়েছে ওই প্রমুখ। ওর হাত দুটো যতক্ষণ টুকরো টুকরো না করে কাটছি ততক্ষণ আমার শান্তি নেই। প্রমুখ তোর শেষ দেখে ছাড়ব। সায়রা চুপচাপে চলে গেলে সাফওয়ান গাড়িতে উঠে তেজি গলায় বলে, আর চিন্তা নেই সিরাত, তোমার ভালোবাসার মানুষ আসবে ওই অসুরকে দমন করে তোমায় রক্ষা করে নিয়ে যেতে। আমি আসছি সিরাত। প্রমুখ সকালে ব্রেকফাস্ট করে রুমে আসলো রেডি হতে। আজ তার অনেক কাজ। ফুটপাতে জায়গা দখল করতে যাবে তার দল নিয়ে। হাতে সময়ও লাগবে। আজ রাতে বাসায় আসতে পারবে কিনা তাও জানা নেই। গায়ে কালো শার্ট পরে আয়নায় চুল ঠিকঠাক করার সময় সিরাত আসলো রুমে। চোখের সামনে প্রমুখকে দেখে কটমট করে তাকাই। রাতে বেশ দূরত্ব নিয়ে ঘুমিয়েছিল দুজন। এতটাই সাফাসাফি করে শুয়েছে দেখে মনে হবে মাঝখানে একজন মোটাসোটা মানুষ ঘুমিয়ে আছে। সিরাত তীক্ষ্ণ চোখে তাকিয়ে প্রমুখের কাণ্ড কারখানা দেখতে লাগলো। এই লোকটা সাদা আর কালো শার্ট ছাড়া আর কিছুই পরে না। নাকি লোকটা কিপটে, জামা কাপড় কিনে না।
এ পর্যন্ত যতবারই সে দেখেছে প্রতিবারই কালো শার্টে দেখা গেছে প্রমুখকে। যদিও দেখতে মন্দ লাগে না, বরং গায়ের রং, পশা রং আরও ফুটে ওঠে। ছেলেরা এত সুন্দর হয়। নিজের দিকে তাকিয়ে আপাতমস্তক দেখল। দুহাতের সামনে দিয়ে উল্টো পাল্টে দেখে সামনে দাঁড়িয়ে থাকা প্রমুখের দিকে তাকায়। তারপর সে বুঝলো তার থেকে প্রমুখ ঢের বেশি সুন্দর। মুহূর্তে মনটা তার কেঁদে ওঠে। আহারে, দিন দিন যে চেহারা হচ্ছে, এতে তার থেকে প্রমুখই বেশি স্মার্ট। ফেলফেল করে তাকিয়ে থাকার মাঝে তার কানে বাজা গম্ভীর কণ্ঠ, চোখ নিচে নামাও। এভাবে বেহায়ের মতো তাকিয়ে কি বোঝাতে চাও? আমি হ্যান্ডসাম? আই নো, আমি সুদর্শন এক যুবক। তোমার প্রাউড ফিল করা উচিত বেবি। না, সে একদম সুদর্শন টাটকা জামাই পেয়েছ। সিরাত ব্যবসাকা খেয়ে চোখ বড় বড় করে তাকায়। চোখ ধরা খেয়ে যেমন হতবাক হয়ে যায় তেমনি। সে তো পিছনে ছিল, এ লোক বুঝলে কিভাবে তার দিকে তাকিয়ে আছে? আর সুদর্শন টাটকা এগুলোর মানে কি? তৎক্ষণাতে পশে উঠে ডান হাতে তর্জনী উঁচু করে বলল, দেখুন, বাজে কথা বলবেন না। কথা শেষ না হতে এক জ্বরের বেগে প্রমুখ সিরাতের মুখের কাছে এসে নরম গলায় বলে, 100 বার বলবো, আর দরকার পড়লে প্র্যাকটিক্যালি করিও দেখাবো। কারণ তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, খুবই আদরের বউ। কথা শেষ করে প্রমুখ চোখ টিপ মারল। তার এসব বাক্যে সিরাত থরথর করে কেঁপে ওঠে। যতবারই বউ শব্দটি কানে যায় ততবারই ঝাঁঝা করে ওঠে সিরাতের কান। প্রমুখ এক নয়নে কালো দাগ পড়ে যাওয়া সিরাতের চোখে চোখ রেখে বলল, ভয় পাচ্ছ কেন? সামনের মানুষটি শুধুই তোমার, যত ইচ্ছে আদর করে নাও। লজ্জা পেলে 2 থেকে 3 হব কিভাবে? কথাটা বলে মুখটা আবার কাঁদো কাঁদো হয়ে আবারও প্রমুখ বলল, না সিরাত, এটা খুবই খারাপ। আমার ফিউচার বাবুদের সাথে এরকম অন্যায় করতে পারো না। তারা আমার কোলে ওঠার জন্য লাইন ধরে কাটছে, কে আগে আসবে আর আমার আদর খাবে। কিন্তু দেখো কি নির্দয় মা, আমার বাচ্চাগুলো শেষে কিনা এক জল্লাদ মা পেল, যে নিজের সন্তানগণের কথা এক বিন্দুও পাবে না। শ্রী সিরাত, এভাবে ভাবতে ভাবতে ভিতরে ভিতরে ফুসফুস করে কাঁপছে আমার। প্রমুখ হাহুতাশ করে শার্টের উপর থেকে বুকের মাঝে ডান হাত চেপে ধরে। ঘন ঘন শ্বাস ফেলে একে একাই আবারও বলতে লাগলো, হায়, এ কেমন পাষাণ মেয়ে বিয়ে করলাম। আমার ছেলেপুলেরা কতদিনের স্বপ্ন, বাপ ছেলেরা মিলে ক্রিকেট টিম বানাবো, মেয়েগুলোর সাথে ফুটবল খেলবো, সবাই হা করে তাকিয়ে থাকবে আর বলবে, ওই দেখো, প্রমুখ চৌধুরী যেমন টাকার অভাব নেই, তেমনি বাচ্চারও অভাব নেই। আল্লাহ যেন সব বাচ্চা তার ঘরে ঢেলে দিয়েছে। গুনুগুনে 24টা। প্রমুখের চোখ সিকসিক করলো 24টা বাচ্চাদের কথা ভেবে। বাসা জুড়ে হাই হুল্লোড় করবে সবাই। আর হবেই বা না কেন? তার পাওয়ার এনার্জির কি অভাব আছে নাকি? দরকার হলে বছর বছর বাচ্চা নেবে সে, 1 বছরও মিস করা যাবে না। সিরাতের ছোট পেট সারাক্ষণ ফুলিয়ে রাখার দায়িত্ব তার। ফুলে যাওয়া পেটে হাত রেখে তার সামনে দিয়ে হাঁটবে। ইস, কি যে সুন্দর অনুভূতি! মনে মনে এসব ভেবেই খুশিতে গদগদ হলো সে। সিরাত তখনও চোখ বন্ধ করে 2 হাত কানে চেপে ধরে আছে। সে চাইছে না আর একটি শব্দ তার কানে আসুক। সিহ, কি মুখের তার বাসা! লোকটির মুখে লাগামই নেই এক বিন্দু। এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে প্রমুখ কপাল কুঁচকে তাকায়। সিরাতের নাকের ডগায় টোকা দিয়ে ঠোঁট ফুলিয়ে বলল, বেবি, কান থেকে হাত সরাও, এসব শুনতে হবে তোমাকে। আমার সব প্ল্যান তোমার জানা উচিত। সিরাত তৎক্ষণাৎ চোখ খুলে একপাশে এলোমেলো দৃষ্টি ফেলল। খুব নিকটে থাকার সাহস হচ্ছে না প্রমুখকে কিছু বলার, কিন্তু এখানে আর দাঁড়িয়ে থাকাও ইচ্ছে করছে না। তাই আবার হাত দুটো বাড়িয়ে দিল জোরে ধাক্কা। হঠাৎ আক্রমণে দুফা পিছিয়ে অদর বাঁকিয়ে হাসল প্রমুখ। সিরাত ফুস করে নিঃশ্বাস ফেলে তীক্ষ্ণ মেজাজে বলে, অসভ্য, আর একবার কাছে এসে দেখুন, চুল টেনে ছেড়ে ফেলবো। বেহায়া লোক, কাছে গেলে আমার ভিতর বইয়ে চলা। এই উত্তাপ সহ্য করতে পারবে? আবারও খারাপ কথা। নির্লজ্জ, বেশি কথা বলেই রুমে আমি তাণ্ডব চালাবো, সব ভেঙে ফেলবো। খারাপ লোক। প্রমুখ বাড়ি অবাক হওয়ার ভান করে সিরাতকে কিছু দুষ্ট কথা শোনাতেই তার ফোন বেজে ওঠে। সিরাতে থেকে চোখ নামিয়ে পকেট থেকে ফোন বের করলো। স্ক্রিনে বাসলো আহাম্মক কবিরের নাম্বার। মুহূর্তে মেজাজ খেকিয়ে গেল প্রমুখের। ফোন রিসিভ করে ওপাশে কবিরকে কিছু বলতে না দিয়ে দিল জোরে এক দমক। কালসাপ, সব সময় রং সময় ডিস্টার্ব করিস। বইয়ের সাথে ভালোবাসার ঝগড়ার সময় তোর কল দিতে হলো? অন্যর ভালো তোর সহ্যই হয় না। যেই দেখলি তোর ভাবি রেগে আমাকে জোর করে ঠোঁটে চুমু খেতে আসছে, অমনি তুই অহেতুক কল করে সব মুড নষ্ট করে দিলি। এই মুহূর্তে ফোন রাখ শালা। কবির চোখ অনবরত জাপটে হা করে একবার ফোনের দিকে তাকায়, আরেকবার সামনে। সে কি করলো? সামান্য কলই তো করেছে, তাও আবার তাদের ফুটপাতে যেতে দেরি হয়ে যাচ্ছে তাই। ফুস করে নিঃশ্বাস ফেলে কটপট করে বলল, বেশ হয়েছে কল করেছি, আরও করব। দোষ করেও যখন দোষী হলাম, তবে এভাবে স্যারকে জ্বালিয়ে মজা পেতে অনবরত কল করেই যাব। তৎক্ষণাতে পৈশাচিক হাসি হেসে আবারও কল করলো প্রমুখের নাম্বারে। প্রমুখ কেটে দিচ্ছে বারবার। আজ কবিরও জেদ করেছে, যতই কল কাটুক ফোন করেই যাবে। এক পর্যায়ে প্রমুখ রেগে ফোন সুইচ অফ করে রাখলো। সিরাত এতক্ষণ কপাল কুঁচকে তাকিয়েছিল।
প্রমুখ একের পর এক গালি দিচ্ছে কবিরকে। সাহস বেড়ে যাচ্ছে দিন দিন। সিরাত মুখ মুচড়ে চলে যায় বারান্দায়। মাথা তার কেমন ঝিমঝিম করছে। প্রমুখ সব কাগজ গুছিয়ে বের হয়ে যেতে যেতে বলল, রাতে এসে সব হিসেব নিব। না খেয়ে থাকবে না, যখন তখন আসতে পারবো না আমি। পাগলামি করলে ভালো হবে না। আমার লোক কিন্তু তোমার মায়ের সাথেই আছে। সো নিজের যত্ন নাও, যা ইচ্ছে তাই করো, তবু অশান্তি করো না। আর শোনো, আমি আসবো শীঘ্রই। এ বলে প্রমুখ দ্রুত পায়ে বেরিয়ে যায় বাসা থেকে। সারাদিন অন্ধকার রুমে শুয়ে থেকে সিরাত দিন দিন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। নিজের জীবনকে নরকের মতোই মনে হচ্ছে। প্রমুখ সত্যি আর আসেনি। সেও বেলকুনির মেঝেতে বসে আছে চুপচাপ। ক্ষণে ক্ষণে একে একাই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আজ তার জীবন অন্যরকম হতেও পারত। এই বদ্ধ করে আর ভালো লাগে না তার। তাইমা খানমের চেহারাটা ভাসছে চোখের সামনে। হঠাৎই মনে পড়ল তার মা তাকে কিছু বলতে চেয়েছিল। অমনি মস্তিষ্ক সচল হয় তার। তাইমা খানমকে সত্যি কেউ মেরে ফেলবে না তো? তখন কি হবে? তখনই এসব ভেবে সিরাত চিৎকার করে ওঠে। একাই বিড়বিড় করতে লাগলো, না, আমার মায়ের কিচ্ছু হবে না। ওখানে যে অনেক লোক আসছে, মাকে পাহারা দিচ্ছে। কিছুই হবে না, কিচ্ছু না। তবুও আনসান মন বড্ড কাঁদে। ভয়ে ফুফিয়ে ফুফিয়ে কাঁদলো অনেকক্ষণ। প্রায় অনেক সময় পর হঠাৎই বাসার কলিং বেল বেজে ওঠে। সিরাত হাঁটু থেকে মাথা তুলে মনোযোগ দিল সেদিকে। একটু পরে ক্রমাগত কলিং বেল বেজে ওঠে। সিরাত চিল্লিয়ে বলে, কেউ দরজা খুলছে না কেন? বাসায় কি জুলেখা নেই? সে শুনতে পাচ্ছে না? একটু থেমেই আবারও ডাকলো জুলেখাকে। জুলেখা, শুনতে পাও না? এই জুলেখা। কয়েকবার ডেকেও যখন কারো সাড়া শব্দ না পেয়ে মেজাজ গরম হয়ে গেল সিরাতের। সৎ করেই উঠে ডাইনিং রুমে এসেও কাউকে দেখল না সে। তখনও অনবরত বেল বেজেই যাচ্ছে। শেষে তিরিক্ষি মেজাজে এগিয়ে গিয়ে দরজা খুলল। সারা মুখে লেপ্টে আছে এখনও চোখের পানি। সে হাতের সাহায্যে মুখ মুছে সামনে তাকিয়ে দেখল এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে। সিরাত নজর বুলিয়েও চিনতে পারল না। সিরাতকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সামনের লোকটি যা বাবার ভেবে ফেলল। তাছাড়া ওর মুখে কোনো উজ্জ্বলতা নেই। তাই তো লোকটি বলল, প্রমুখ এখন বাসায় কাজের লোকও রাখে? কথা শেষেই মৃদু হেসে আবারও বলল, মন দিয়ে কাজ করবে। জানো তো, প্রমুখ একদমই অপরিষ্কার সহ্য করতে পারে না। হেসে বললেই আস্তে ধীরে বাসার ভিতর প্রবেশ করল। সিরাতের রাগ যেন আকাশ ছুঁয়ে গেল। এই লোকটি তাকে অপমান করলো, কাজের লোক বলল। তাকে দেখতে কি কাজের লোকের মতো লাগে? অমনি সে নিজের দিকে নজর বুলিয়ে দাঁতে দাঁত চেপে সেই লোকটির পিছন পিছন যায়। লোকটি তখন সোফায় বসা। সিরাত তার সামনে দাঁড়িয়ে গমগমে গলায় বলল, আপনি এই বাসায় এসেছেন কেন? কাকে চাই আপনার? একটু থেমে হাত উঠিয়ে শাসিয়ে শাসিয়ে আবারও বলল, আর কি বললেন? আমি কাজের লোক? আমাকে দেখে কি তাই মনে হয়? জানেন আমি এই বাসার কে হই? লোকটি গালে হাত রেখে চমৎকার করে হেসে উঠে উত্তর দেয়, সব প্রশ্নেরই উত্তর দিব। আগে এক কাপ গরম গরম চা খাওয়াও, তারপর শুনবো তুমি এ বাসার কাজের লোক নাকি আপন লোক। সিরাত তৎক্ষণাৎই তেতে ওঠে, আপনি আমাকে বারবার অপমান করছেন। কোনো চা আনতে পারবো না আমি। এখানে কেন এসেছেন আগে শুনবো, তারপর। লোকটি ওর কথায় উচ্চস্বরে হেসে উঠল। খুব কষ্টে হাসি থামিয়ে বলল, প্রমুখ কোথায়? অবশ্যই বাসায় আছে। তাকে শুধু বলো তার একমাত্র অবাগা মামা এসেছে, তার জন্য অপেক্ষা করছে। এরপরে বুঝবে আমি কে। সিরাত কিঞ্চিত সময় জহুরির চোখে পরখ করে দেখল, এই লোকের মামাও আছে? কই, এ বাসায় আসার পর তো জুলেখা ছাড়া কাউকেই দেখিনি। কিন্তু এখন প্রমুখের মামা জানতে পেরে লজ্জায় মাথাটা কাটা গেল সিরাতের। ছি ছি, না জেনে যে কি বাজে ব্যবহার করে ফেললাম। চট করে জিহ্বা কেটে দৌড়ে যায় রান্না করে। নিজের উপর গালি দিয়ে চা নিয়ে আসলো। মামার সামনে দিয়েই বলল, মাফ করবেন, না বুঝে শুনে খারাপ আচরণ করে ফেলেছি। প্রমুখের মামা রাকিব চৌধুরী মুস্কি হেসে সিরাতকে কাছে ডাকে। সিরাতও আলতো হেসে কিচেনে গিয়ে ফল ফ্রুট নিয়ে এলো। সিরাত জানায় প্রমুখ বাসায় নেই, তার আসতে দেরি হবে। রাকিব চৌধুরী সম্মতি দিয়ে সিরাতের সাথে আড্ডায় মেতে উঠলেন। অল্প কথার উত্তর দিলেও সারা সময় চুপচাপ ভদ্রলোকটির কথাই শুনেছে সে। শুধু মিথ্যে বলেছে প্রমুখের বউ নয় সে। ইনিয়ে বিনিয়ে এড়িয়ে গেছে সেই প্রশ্ন। রাকিব চৌধুরীও একসময় প্রমুখের রুমে গিয়ে বিশ্রাম নেওয়ার জন্য চলে যায়। অসহায় সিরাত করুণ চোখে তাকিয়ে সোফাতেই শুয়ে থাকল। বাবা, ওই প্রমুখ চৌধুরীকে আমি খুন করব। সাফওয়ান দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে কথাটি বলে। তার বাবা মা সামনের সোফায় বসে ছেলের কার্যকলাপ দেখছে। ছেলেটি যে জিনিস নিয়ে জেদ করবে সেটা অর্জন না করে এক পাও সেখান থেকে নড়বে না। সাফওয়ানের বাবা আজকাল এমনিতে হাজার চিন্তা নিয়ে ঘুরে বেড়ায়, এখন আবার ছেলের এই কাণ্ডে তিনি অসহ্য।
সামনের দিনগুলোতে তার অনেক কাজ পড়ে আছে। ভেবেছিল সব সাফওয়ানকে দিয়ে করাবে, কিন্তু হঠাৎই উটকো ঝামেলায় তিনি বিরক্ত। তবুও যেভাবে রেগে আছে, এখন না সামলালে তার সব প্ল্যান উল্টোপাল্টা হয়ে যাবে। সাফওয়ানকে যা তা বুঝিয়ে নিজের হাতে রাখতে হবে। সব ভেবেচিন্তে তিনি ছেলের পিঠে হালকা চাপড়ে বললেন, কুল ডাউন মাই সান, অবশ্যই প্রমুখের ব্যবস্থা আমি করব। তবে আমার কথা মতো সব কাজ করতে হবে তোমাকে। আর হ্যাঁ, প্রমুখ রাস্তা থেকে সরে গেলেই ওই মেয়ে চিরদিনের জন্য তোমার। সিম্পল ব্যাপার। মাথা খাটিয়ে চিন্তা করো আব্বুজান, বাবার মতো হলেই সব কিছু চিনিয়ে দিতে পারবে। সাফওয়ান রাগে ঘন ঘন শ্বাস নিয়ে বাবার সব কথা শুনল। ছেলেকে শান্ত হতে দেখে তার বাবা অদর বাঁকিয়ে হেসে বলল, বাসায় শেখাখোরের মতো বসে না থেকে আমার সাথে কাজে বসো। অনেক কাজ বাকি আছে। বুদ্ধি দিয়ে প্রমুখকে হারাও। আমিও চাই আমার ছেলে ঠিক আমার মতোই হোক। সবাই বুঝুক তার শরীরে আমারই রক্ত। এটা সত্যি। সাফওয়ান জানে তার বাবা চাইলে অবশ্যই সব পারবে। বাবা পারে না এমন কোনো কাজই নেই এই পৃথিবীতে। আর ওই 2 দিনের প্রমুখ কতদিন সিরাতকে আটকে রাখবে? মুহূর্তেই সিরাতের কথা মনে হতেই মস্তিষ্ক গরম হয়ে যায় তার। রাগে চিৎকার দিয়ে সামনের দেওয়ালে জোরে ঘুষি মারে। এভাবে হঠাৎ আঘাতে রাহেলা সহ সাফওয়ানের বাবাও বাকরুদ্ধ। সাফওয়ান একটু থেমে আবারও একের পর এক ঘুষি দিতেই থাকলো। ব্যথায় আঘাতে ডান হাত থেকে রক্ত গড়িয়ে পড়ে। সাদা দেওয়াল তৎক্ষণাৎ হয়ে গেল লাল। দিশেহারা রাহেলা সাফওয়ান বলে চিৎকে দিয়ে দৌড়ে যায় তার কাছে। পিছন থেকে চাপটে ধরে আটকানোর বৃথা চেষ্টা করলো। একজন তরতাজা যুবকের শক্তির কাছে মধ্যবয়স্ক মহিলার শক্তি কিছুই না। সাফওয়ান দস্তাদস্তি করে তখন তিরিক্ষি মেজাজে বলল, দূরে যাও তোমরা, আমাকে একা থাকতে দাও। রাহেলার দুচোখে অশ্রু টলমল করছে। ছেলেকে একা সামলাতে না পেরে তার স্বামীকে ধমকে সুরেই বলল, দাঁড়িয়ে কি তুমি তামাশা দেখছো? আর কত আমার ছেলেকে খারাপ মানাবে তুমি, যে কিনা আজ নিজের দেহকেও আঘাত করতে দ্বিধা করছে না। একটু থামলো রাহেলা, তারপর ঘৃণাভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে বলল, কুলাঙ্গার, আমার ছেলের কিছু হলে তোকে আমি ছাড়ব না। এইসব আয়েসি অট্টালিকা ধ্বংস করে ফেলব। আমার মুখ আর বন্ধ রাখতে পারবি না তখন, পাষাণ কোথাকার। রাহেলার কথা শুনে মাথা গরম হয়ে যায় সাফওয়ানের বাবার। তৎক্ষণাৎই তেড়ে এসে শক্ত করে চুলের মুঠি ধরব। এরপর কিছু বলার জন্য মুখ খুলতে গিয়েও থেমে যান তিনি। রাহেলা ব্যথায় চোখ বন্ধ করে। সাফওয়ান বাবার দিকে রক্তচক্ষু নিয়ে তাকায়। যতই হোক তার মা, সে দাঁত শক্ত করেই বলল, আমার সামনে মাকে মারছ? এত বড় সাহস? আর একবার গায়ে হাত দিয়ে দেখাও তো, কি কি করি আমি তোমাকে। ছেলেকে রেগে যেতে দেখে তিনি হালকা দমে যায়। তবে ছেলের অগসরে স্ত্রীকে চোখ রাগিয়ে শাসিয়ে দেন তিনি। তারপর মুচকি হেসে সাফওয়ানকে শক্ত করে ধরে তার বাবা বিছানায় বসালো। রাহেলা একরাশ ঘৃণা নিয়ে দৌড়ে গেল প্রয়োজনীয় মেডিসিনও তুলে আনতে। তখনও সাফওয়ান ফুসফুস করছে রাগে। রাহেলার ভিতরে চলা হাহাকার নিয়েই ছেলের হাতে পরম যত্নে ব্যান্ডেজ করে দিল। সাফওয়ানের দিন দিন সাধারণ একটি মেয়ের জন্য এমন অধঃপতন রাহেলা কোনোভাবেই মেনে নিতে পারছে না। হয়তো কোনো মাই পারবে না। তিনি পাশ থেকে ফিরে টলমল চোখে স্বামী নামক মানুষটির দিকে তাকালো। এই লোকটি সারাটা জীবন তাকে অত্যাচার করে গেল। এখন একমাত্র কলিজার টুকরা ছেলেকেও ছাড়ল না। নিজের মতো করেই আস্তে আস্তে কুমানুষ বানিয়ে ফেলছে। ওড়নার কোনা দিয়ে চোখের পানি মুছে দীর্ঘশ্বাস ফেলল সে। ততক্ষণে ভদ্রলোক বাসার বাহিরের দিকে রওনা দিচ্ছে। রাহেলা সাফওয়ানের জন্য ভাত নিয়ে এসে এক লোকমা মুখে দিয়েই বলল, বাবা, এই পৃথিবীতে কারো শক্তি বেশি দিন থাকে না। আমরা যা চাই সেটা যদি না পাই, তাহলে বুঝে নিতে হবে ওই জিনিসটা আমাদের জন্য অমঙ্গল। আল্লাহ তাআলা নিজেই ঠিক করে রেখেছে কি কি আমাদের জন্য মঙ্গল। এই যে তুই সিরাতকে পেলি না, এর পিছনেও কোনো না কোনো কারণ অবশ্যই আছে। হয়তো আল্লাহ তার থেকে অনেক ভালো কিছু রেখেছেন তোর জন্য। একটু নরম হ বাবা, মায়ের কথা শোন। প্রমুখের মতো অসহায় এতিম এই দুনিয়ায় আর কয়টা আছে বল? কিন্তু দেখ, তোর তো সবই আছে, অথচ ওই ছেলেটার কেউ নেই। একটু মা বাবার ভালোবাসার কাঙাল সে। মায়ের মুখে নিজের প্রতিদ্বন্দ্বীর নামে এত সুন্দর সুন্দর কথা সহ্য হলো না সাফওয়ানের। কপালে ভাঁজ ফেলে ছট করেই সামনে থাকা ভাতের প্লেট জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। গমগমে আওয়াজে বলল, আমার ভালো চাই না মা, অন্য ছেলে সাফাই গাইতে আসবে না আমার সামনে। আমি সিরাতকে চাই ব্যাস। তুমি শুনেছ, আমার সিরাতকেই লাগবে। প্রমুখ আর রাকিব চৌধুরী পাশাপাশি বসে কফি পান করছে। ঘড়ির কাঁটা এখন 8টা সুই সুই। শহরে রাত 8টা কিছুই না। প্রায় ঘণ্টাখানেক আগে প্রমুখ এসেছে সব কাজ কমপ্লিট করে। যদি সকল কিছু ঠিকঠাক থাকে তাহলে নতুন ফ্ল্যাটের কাজ কাল থেকেই শুরু হবে। সেটা থাকবে প্রমুখের মা আহিলি আক্তারের নামে। ফুটপাতের জায়গা নিয়ে আজ প্রচুর ঝামেলা হয়ে গিয়েছে। সেখানে তারা নিজেদের জায়গা কোনো মতেই ছাড়তে রাজি না।
শেষে আর উপায় না পেয়ে গুলি চালায় প্রমুখের ছেলেপুলেরা। ৫-৬ জনের পায়ে গুলি লেগে আহত হয়েছে তারা। জানা গেছে হাসপাতালে নেওয়া হয়েছে তাদের। এরই মধ্যে মিডিয়ার লোক নিজেদের মতো করে সাজিয়ে একটার পর একটা নিউজ বের করছে। এতে প্রমুখের কিছু হেলদোল নেই। ফুটপাতের লোকগুলো ভয়ে তখন থেকে আর প্রমুখের মুখের উপর কোনো কথা বলতে পারেনি। প্রমুখ সবাইকে টাকা দিয়ে মুখটা বন্ধ করে রেখেছে। কয়েকদিন পর সেখানের কাজও শুরু হবে। সবকিছু ঠিকঠাক করে তার বাসায় আসতেই ৭টা বেজে যায়। এসে যখন নিজের রুমে রাকিব চৌধুরীকে শোয়া অবস্থায় দেখল, তৎক্ষণাৎই যেন ভূত দেখার মতো চমকে গিয়েছিল। খুশিতে শক্ত করে তখনই জড়িয়ে ধরল প্রমুখকে। রাকিব চৌধুরী প্রথমে ভয় পেয়ে গেলেও একটু পর সামলে নেয়। উচ্চস্বরে হেসে প্রমুখের পিঠে চাপড় মারে। প্রমুখ কিছু সময় পর ছেড়ে দিয়ে বলল, মামা, কখন এসেছো তুমি? আমাকে জানাবে না? জানো কত খুশি হয়েছি আমি। আমার বিশ্বাসই হচ্ছে না তুমি এসেছো। দাও দেখি একটা সিমটি কাটো। আর রাকিব চৌধুরী মুচকি হেসে উত্তর দেয়, আগে ফ্রেশ হয়ে ছাদে চল, তারপর তো সব কথার উত্তর দিব আমি। প্রমুখ আবারও জড়িয়ে ধরে ওয়াশরুমে চলে যায়। আর দরজার বাহির থেকে এতক্ষণে ঘটে যাওয়ার সকল ঘটনাই সিরাতের চোখে ধরা দেয়। কপাল কুঁচকে মাথায় ঘুরে একটা কথাই, অসভ্য লোকটি এমন বাচ্চামো করতে পারে? এত বড় ছেলে হয়ে মামাকে পেয়ে এত খুশি হলো। নির্দয় প্রমুখ আর একটু আগের প্রমুখের আকাশ পাতাল তফাৎ। তাকে আজ বড্ড যেন অন্যরকম অচেনা লাগছে। সিরাত এসব ভেবে ড্রয়িং রুমে চলে যায়। প্রমুখ শাওয়ার নিয়ে এসে কোনো দিকে না তাকিয়ে কিচেনে গেল। গরম গরম 2 কাপ কফি বানিয়ে ডাকলো মামাকে। আজ তার মন মামাতেই সীমাবদ্ধ। আর কোনো দিকে তার খেয়াল নেই। নজরও নেই নতুন বিয়ে করা বউয়ের দিকে। সোফার কোণে বসে সিরাত না চাইতেও আজ সবটাই পর্যবেক্ষণ করলো প্রমুখের কাজকর্ম। প্রমুখ মামাকে ডেকে নিয়ে গেল ছাদে। আজ প্রায় 1.5 বছর পর রাকিব চৌধুরী তার বাসায়। খুশিতে সব কিছু উলটপালট লাগছে। কফি খেতে খেতে প্রমুখ নানান গল্প করছে। মুখ থেকে হাসি সরছেই না। দেখে মনে হবে কতদিন মন ভরে কথা বলেনি, প্রাণ ভরে শ্বাস নেয়নি। এ যেন চঞ্চল প্রমুখ হয়ে উঠেছে নিমেষেই। রাকিব চৌধুরী মন দিয়ে তার প্রতিটি কথা শুনছে। এ 1.5 বছরে যা যা ঘটেছে সব হরহর করে বলছে। প্রতিবার ঠিক এমনই করে প্রমুখ। মামাকে পেয়ে মনের সকল কথাই উগরে দেয়। সেখানে মাসে কয়টা শার্ট কিনেছে এটাও বাদ যায় না। এক পর্যায়ে রাকিব চৌধুরী প্রশ্ন করল প্রমুখকে, এখনও ফ্ল্যাটে মেয়ে আসে? আর কতদিন এসব চলবে? এবার অন্তত বিয়ে কর বাবা। তোমার এরকম জীবন আর দেখতে পারি না। আমার মরার আগে কি তোমার সংসার দেখার ভাগ্য হবে না? বন্ধুলাভাইকে তো হারিয়েছি। এবার চাই তোমার ঘর আলো করে পুনরায় তারা আসুক। বিয়ে করো বাবা। প্রমুখ ভারী মজা পেল। তার মানে সিরাতের সাথে দেখাই হয়নি মামার। মুখটা হালকা লাজুক ভঙ্গি করে বলল, ওইসব মেয়েবাজি বাদ দিয়েছি মামা। তাছাড়া তুমি জানো না, কয়েকদিন আগেই না বিয়ে করলাম। একদম পরীর মতো চকচকা বউ আমার। যদিও মায়ের চিন্তায় এখন রানু মণ্ডলের মতো হচ্ছে দিন দিন, তবে ব্যাপার না। ঠিকমতো খাওয়া দাওয়া করলে আগের মতো হয়ে যাবে। কিন্তু তোমার সাথে কি দেখা হয়নি? সে তো বাসায় আছে, আমার রুমে। রাকিব চৌধুরীর চোখ সিকসিক করলো তার কথা শুনে। প্রমুখ বিয়ে করেছে? তার সাদ এতদিনে কথা শুনেছে। এবার বউয়ের আসলে তলায় পড়ে সব বাজে স্বভাব যদি ঠিক হয়ে যায়, মানুষকে ভালোবাসতেও পারবে। মনে মনে খুশি হলো ভীষণ। কিন্তু সে হালকা চিন্তায় পড়ল, বিয়ে করলে বউ দেখলো না কেন? বাসে শুধু একটি মেয়েকে চোখে পড়েছে তার। তবে কি সেই মেয়েটাই? অতঃপর প্রমুখের বলা রানু মণ্ডল শুনে চট করে বুঝে গেল সেই মেয়েটিই প্রমুখের বউ। এর জন্যই বুঝি কাজের মেয়ে বলায় খেপে গিয়েছিল। মুহূর্তে হাহা করে হেসে ওঠে। খুব দেখা হয়েছে, সেই তো দরজা খুলে দিল, চা করে খাওয়ালো, এমনকি তার সাথে পুরোটা সময় আড্ডা দিলাম। তবে প্রমুখ, একটা কেলেঙ্কারি ঘটে গেছে। কি ঘটেছে মামা? আজ বোধ হয় তোমার কপালে দুঃখ আছে। বৌমাকে আমি ভুলে কাজের লোক বলে ফেলেছি। তৎক্ষণাতে তার যে কি রাগ, তেলে বেগুনে জ্বলে উঠল। ব্যাপার না, যাওয়ার সময় বৌমাকে আদর স্নেহ করে যাব। কথা শেষে রাকিব চৌধুরী দীর্ঘশ্বাস ফেলল। তার এসব কাণ্ডে প্রমুখ থতমত খেয়ে হালকা কেসে ওঠে। মনে মনে সিরাতের জন্য তার বড্ড হাসি পেল। রাকিব চৌধুরী প্রমুখের বাহু ধরে উচ্চস্বরে হেসে ওঠে। প্রমুখও কম না, সেও পিক করে হাসল। এরপর রাকিব চৌধুরী গলা খাঁকড়ি দিয়ে জরুরি কথা বলল, এখানে আসার কারণ এতক্ষণে অবশ্যই বুঝতে পেরেছে প্রমুখ। প্রমুখ এবারও সিরিয়াস হয়ে জবাব দেয়, হ্যাঁ, অল্প হলেও বুঝেছি মামা। আজ তোমায় সব কাহিনী এক এক করে বলবো মামা। সেদিন খুব রাত করে বাড়ি ফিরছিলাম ঢাকা থেকে। সাথে ছিল আমার স্নেহের ছোট ভাই শাহরিয়ার। ছেলেটিকে তুমি চিনো, প্রতিদিন বাসায় আসতো আমার। ওই দিন গাড়িতে থাকা অবস্থায় শাহরিয়ার হঠাৎ পানি কেনার কথা বলে রাস্তায় গাড়ি থামাই।
প্রায় 20 মিনিট পর কোথা থেকে দৌড়ে এসে গাড়িতে বসলো। অনবরত হাঁপাচ্ছিল। আমি কপালে বাঁশ ফেলে তাকিয়ে রইলাম। তখন প্রশ্ন করার কোনো মুড ছিল না আমার। তবুও জিজ্ঞেস করলাম কি হয়েছে। ওর চোখে ছিল ভয়, গলা জড়িয়ে আসছিল। খুব কষ্টে বলল, বাসায় গিয়ে বলবো স্যার। এরপরে হাতের বোতল থেকে একদমে ডক ডক করে সব পানি খেয়ে দ্রুত গাড়ি স্টার্ট দেয়। বাসায় এসে শাহরিয়ার আতঙ্কে শুরু বলল, মাওনা থানার ওসি হামিদুর রহমান একটু আগে বুট্টোর সাথে কথা বলেছে। তাদের আলাপ থেকে বোঝা যায় আপনার মা বাবাকে প্ল্যান করে যারা খুন করেছে সেখানে তারাও ছিল। তার মানে আপনার মামা যা অনুমান করেছে সব সত্যি। তাদের দুজনের কথায় 10টার মধ্যে 8টাই ছিল। স্যার, যদি জানতে পারে আমাদের আস্ত রাখবে না। প্রমুখ যদি ভুলেও বুঝে সম্পত্তির লোভে তার বাবা শাহ স্যারের বোনকে বিয়ে করেনি, এর জন্য মেরে ফেলা হয়েছে, তবে আমাদেরও রেহাই নেই। এত বছরের ঘটনা সব সামনে চলে আসবে। এরকম কিছু কথা বুদ্ধি করে সব রেকর্ড করে নিয়ে আসে শাহরিয়ার। কিন্তু সমস্যা হয় ওই রাতে শাহরিয়ারকে কেউ একজন দেখে ফেলে। তখনই আমার উচিত ছিল ওর সেফটি দেওয়ার, আর এটাই বড় ভুল হয়ে দাঁড়ায়। আমি রেকর্ড শুনে বুট্টু আর ওসিকে খুঁজি। আমার ছেলেপুলেরা পেয়েও যায় ওসিকে। আর তখনই বড় অপরাধী খুবই কৌশলে শাহরিয়ারকে খুন করে ওর বোনকেও দর্শন করে মেরে ফেলে। ওসিকে অনেক জিজ্ঞেস করেছে, মুখ খোলেনি। শেষে সব সত্যি না বললে অল্প সত্যি বলেছে। বুট্টু কোথায় থাকে? খুনি আমার আপনজন। একদমে কথা শেষে বড় করে নিঃশ্বাস নিল প্রমুখ। এরপর পকেট থেকে ফোন বের করে সে রেকর্ড শোনালো রাকিব চৌধুরীকে। সব মন দিয়েই শুনল রাকিব চৌধুরী। এরপর আবারও প্রমুখ বলল, ওসি ভেবেছিল ওর সব কথা আমি বিশ্বাস করব। কিন্তু রেকর্ড শুনে বুঝেছি মরলেও খুনির নাম বলবে না। অথচ ওই খুনি আমাকে চিঠি পাঠিয়েছিল ওসিকে ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে। এখনও সেটা আছে আমার কাছে। তারপর কুমিল্লা গিয়ে বুট্টুকে তন্ন তন্ন করে খুঁজলাম। যখন 2 দিন পর পেয়েও গেলাম তখন আমি হতাশ। দেখি সে ফাঁসির জলিতে ঝুলছে। পুলিশকে তদন্ত করতে দিয়েও শূন্য ফলাফল পেলাম। এখন কি করব মামা? রাকিব চৌধুরী পুরো ঘটনা শুনে বলল, চিঠি এনেছ? প্রমুখ সে কাগজটি তার দিকে বাড়িয়ে দেয়। রাকিব খুবই তীক্ষ্ণ চোখে চিঠিটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। এরপর ফোন বের করে একটি ছবি তুলে বলল, তুমি বলছো খুনি আপনজন? তার বোনকে বিয়ে করেনি বলে তার সম্পত্তির লোভে এসব করেছে। এখন কথা হচ্ছে, আমার জানা মতে দুলাভাই দীর্ঘ 4 বছর প্রেম করে আমার বোনকে বিয়ে করেছিল। খুবই ধুমধামে বিয়ে হয় দুজনের। বোনের চোখে ছিল পূর্ণতার জল। তবে সে তৃতীয় ব্যক্তিটাকে? আচ্ছা মামা, একটু মনে করে দেখো, একপাক্ষিক কেউ কি ভালোবেসেছে আমার বাবাকে? অথবা বাবা না চাইলেও সে মহিলা জোর করে মায়ের জায়গা দখল করতে চেয়েছিল, তবুও পারেনি বিদায় আমি হওয়ার পর রাগের বশে দুজনকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। এমন কি হতে পারে না? পারে। রাকিব চৌধুরী দুহাত গুজে থুতনিতে রাখল। দীর্ঘ সময় চিন্তা করে বলল, এখন এসব বাদ দাও। বিয়ে করেছো, নিজের কাজ করেছো, এগুলো নিয়ে রিল্যাক্স মোডে থাকো। মাটি যখন খুঁড়তে শুরু করেছো, একদিন ঠিকই কিছু বের হবে। আমিও চেষ্টা কম করিনি। ওই হামিদুর রহমান সবসময় কেস ক্লোজ করে দিত। শুনো প্রমুখ, সবসময়ই হতবাকা মামা তোমার পাশে আছে। প্রমুখ দীর্ঘশ্বাস ফেলল। মাথা নাড়িয়ে সাই জানিয়ে হঠাৎই জিজ্ঞেস করল, আজ রাতটুকু থেকে যাও? না প্রমুখ, তোমার মামি জানেই না আমি এখানে এসেছি। তাছাড়া তোমার বোন রাইমা খুবই রাগ করবে। রাকিব চৌধুরী কথা বলে উঠে দাঁড়ায়। প্রমুখের চুলে হাত বুলিয়ে আরও অনেকটা সময় তাকে বুঝালো, হতাশ হলে চলবে না, বুদ্ধি খাটাতে হবে। এসব নানান কথা বলে দুজনে নিচে আসে। শনির সামনে সিরাতকে দেখতে পায় রাকিব চৌধুরী। তৎক্ষণাতে গাল ভরে হেসে এগিয়ে যায় সিরাতের নিকট। আদরে সুরে বলল, আম্মু, আপনি কি রেগে আছেন? আপনি আমার ছেলের বউ কথা বলেননি কেন? এত কথা হলো, আর যেটা আসল কথা সেটাই লুকিয়ে গেলেন। খুবই খারাপ হলো। আপনার মামা শ্বশুর ব্যাপক দুঃখ পেয়েছে। সিরাত রাকিব চৌধুরীর নরম স্বরের কথায় হালকা লজ্জিত হয়। সোরের মতোই নুইয়ে রাখল মাথা। প্রমুখ একবার সিরাতের দিকে তাকিয়ে চলে যায় রুমে। হঠাৎই সিরাতের মুখের ভাষা কোথায় যেন পালিয়ে গেছে। রাকিব চৌধুরী বুঝলো মেয়েটা লজ্জা পাচ্ছে, তাই তো শব্দ করে হেসে উঠে বলল, রিল্যাক্স আম্মু, আমি কিন্তু কিছু মনে করিনি। এর পরের বার আসলে শ্বশুরের মতোই আদর যত্ন করা চাই। ওকে, আজ আসি। কথা শেষে চলে গেলেন তিনি। এদিকে গলা শুকিয়ে কাঠ সিরাতের। সে ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। ইস, কি অপমানটাই না হলো আজ। রাতের খাবার জুলেখা রেডি করে ডাকলো সবাইকে। আসার পর থেকে আজ প্রমুখ একটু কথাও বলেনি সিরাতের সাথে। খাওয়ার জন্য আসলো না। এতে সিরাতেরও কোনো ভাবাভাবি নেই। শুধু সন্ধ্যায় মামা বাগ্নের কাণ্ডে অল্পে অবাক হয়েছিল। সিরাত জুলেখার সাথে খেয়ে রুমে এসেই ভাবল, মাথার চুলগুলো আঁচড়ানো যাক। কতদিন নিজেকে আয়না দেখা হয় না। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলল। সে চিরুনি খুঁজে আয়নার সামনে গিয়ে মাথা আঁচড়ালো। বিনুনি করে যখনই ওনা ঠিকঠাক করলো, তখনই তার চোখে পড়ল গলার স্বর্ণের সেই লকেট। অমনি কপাল কুঁচকে যায় তার।
কয়েকদিন আগেই হঠাৎ এই লকেটটি হারিয়ে যাওয়ায় খুব খুঁজছিল সে। সারা রুম তন্ন তন্ন করে যখন পেল না, তখনই ভেবে নিয়েছিল হয়তো সেটা হারিয়ে গেছে। তবে আজ কীভাবে গলায় আসলো? সে শট করে হাত দিল গলায়। এদিক ওদিক ঘুরিয়ে লকেট খুলে মুখের সামনে এনে খুলে দেখল তার আর তার মায়ের ছবি। ছবিতে আঙ্গুল বুলিয়ে আদর করে গাঢ় চুম্বন করল। তৎক্ষণাৎ বুকের মাঝে চলা কষ্টে নাক টেনে কাঁদতে শুরু করে। লকেট বুকে চেপে অস্পষ্ট স্বরেই বলল, মা, ও মা, কেমন আছো তুমি? আমাকে ছেড়ে থাকছো কিভাবে? প্রমুখ বারান্দায় বসে কাজ করছিল। হঠাৎই কান্নার শব্দে ব্রু কিঞ্চিত করে আলতো পায়ে রুমে আসে। দেখে সিরাতের হাতে তার পরিয়ে দেওয়া লকেট নিয়ে কেটে যাচ্ছে। প্রমুখ থমথমে গলায় বলল, সারাক্ষণ কান্না ছাড়া কি আর কোনো কাজ পাও না? নেকা কান্না জুড়ে দাও যখন তখন। অসহ্য। জাস্ট জীবনটা আমার নরক বানিয়ে ফেললে। কান্না থামাবে নাকি ঘাড় ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিব? সিরাত আবার গুনগুনিয়ে কান্না থামিয়ে শব্দ করে কাঁদছে। কান্না অবস্থায় আসলে মুখ মুছে বিছানায় বসল। প্রমুখ চোখ বন্ধ করে বড় বড় করে শ্বাস নিয়ে গমগমে আওয়াজে বলল, স্টপিট, চুপ করবি তুমি? সিরাত অস্ত্রসিক্ত চোখে ফেল ফেল করে তাকিয়ে শক্ত কণ্ঠেই বলল, না, চুপ করব না। কি করবেন আপনি? প্রমুখ কপাল কুঁচকায়। কান্না করছে অথচ সাফা থামছে না তার। মুহূর্তে প্রমুখ ভয় দেখাতে এক পা করে এগিয়ে আসলো সিরাতের সম্মুখে। সিরাতও পেঁচাতে থাকে। প্রমুখ এবার ডান হাতে সিরাতের দুগাল চেপে ধরে শক্ত দাঁত করে বলল, কি করবে দেখতে চাও? থাপড়িয়ে এক গাল দুটো লাল করে ফেলব। সিরাত ভয়ে আতঙ্কে লকেট ফ্লোরে ফেলেই প্রমুখের হাত ছাড়াতে উদ্বিগ্ন হয়। তার কোমল গাল শক্ত হাতের চাপে ব্যথায় লাল হয়ে যাচ্ছে। তবুও দস্তাদস্তি করেও প্রমুখের হাত সরাতে পারছে না। প্রমুখ বাম হাত দিয়ে বা সিরাতের দুহাত একত্র করে নিজের মুঠোয় নেয়। গালে হাতে শক্ত চাপে ব্যথায় সিরাত গুঙিয়ে অস্পষ্ট শব্দ করল। টলমল চোখ থেকে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। সামনাসামনি এমন স্নিগ্ধ রূপে দেখে হঠাৎই প্রমুখ মাদকের ন্যায় তাকিয়ে রইল সিরাতের মুখের দিকে। চোখ পড়ল গাল চেপে ধরে রাখার ফলে গাল লাল বর্ণের কোমল ঠোঁটগুলো গোল হয়ে আছে। প্রমুখ এবার ডান হাতটি গাল থেকে সরিয়ে ঠোঁটে স্পর্শ করে। মুহূর্তে সিরাতের ঠোঁট আবারও কেঁপে ওঠে। হৃদস্পন্দনের মাত্রা বেড়ে যাওয়া চট করে চোখ বুজে নেয়। প্রমুখের আবার নেশা ধরে যায়। সিরাতের নীরবতা থেকে প্রমুখ ঘোরের মাঝে আস্তে আস্তে এগিয়ে গেল ঠোঁটের দিকে। এক পর্যায়ে নাকে নাক জেগে যায়। প্রমুখ তার চোখ আর নাক ঘষল সিরাতের নাকে। তার কাটা দাড়ি যুক্ত গাল আলতো করে ঘষে দিল সিরাতের কোমল গালে। সিরাত শিউরে ওঠে। চোখ খুলে বড় বড় নিঃশ্বাস ফেলে প্রমুখের কাছ থেকে রেহাই পাওয়ার আশায় হাত উঠে মশরামশরি করে। অথচ প্রমুখ সে দেনে নেই। সে পরম আবেশে ডান হাতে সিরাতের গাড়ের নিচে গলিয়ে চুলের মুঠি শক্ত করে খামচে ধরল। ঠোঁট এগিয়ে বিয়ের প্রথম সিরাতের নরম গালে চুম্বন করল গাঢ়ভাবে। এই স্পর্শের স্বার্থ কামনা ছিল না, ছিল শুধু আদর, ভালোবাসা। এমন কাণ্ডে সিরাতের চোখ তৎক্ষণাতে অস্বাভাবিক বড় হয়ে যায়। রাগে দুঃখে ওই সময় শব্দ করে কেঁদে ওঠে। ফুপিয়ে ফুপিয়ে কাদার পরে শরীর কাঁপছে। সে ভাবতেও পারছে না একটু আগে এই শয়তানটা কি করলো তার সাথে। মুহূর্তে রেগে চোখ দুটো লাল হয়ে যায়। কান্নার শব্দে এতক্ষণ গড়ে থাকা প্রমুখের ধ্যান ভাঙে। একটু আগে করা অকল্পনীয় ঘটনা মনে হতেই দ্রুত সিরাতের হাত ছেড়ে উঠে দাঁড়ায়। তার মাঝে এখন পুরো দমে অনুভূতিটা উকি ঝুঁকি দিচ্ছে। তবুও সিরাতের কান্নার একদমও বিচলিত হলো না সে। উল্টো হালকা ডোক গেল, মুখ বাঁকিয়ে বলল, এভাবে মরা কান্নার কি আছে? কি এমন করেছি? একটা সুমোই তো খেয়েছি। তবুও এর জন্য সম্পূর্ণ দোষ তোমার। কে বলেছিল এভাবে চোখ বন্ধ করতে? ওই লাল ঠোঁট দুটো কেন কাঁপছিল? শোনো মেয়ে, ভাগ্য ভালো তোমার, শুধু গালে চুমু খেয়েছি, ঠোঁট গলা নিচ পর্যন্ত যায়নি। আর বললাম না, থাক, লজ্জা পাবে। অল্প থেমে ঠোঁট কামড়ে হাসল প্রমুখ। এরপর ব্রু নাচিয়ে আবারও নরম সুরে বলল, আমি দয়ালু কি না? নয়তো ওই টমেটোর মতো ঠোঁট দুটো আজ আস্ত থাকতো না। সকালে রুম থেকে মুখ নিয়ে বের হতেও পারতে না। এবার কান্না থামাও। কথা শোনা, না হলে একটু আগে ছোট স্পর্শ করেছি, এখন কিন্তু বড়সড় স্পর্শ, আদর আর রোমান্স যাই বলো সবই করব। এমনিতে এই মুহূর্তে মাথা কিন্তু খুবই গরম। সারা দেহে দাউ দাউ করে আগুন জ্বলছে। তোমাকে ছাড়া এই আগুন আজ কেউ নিভাতেও পারবে না। তাই বলছি কন্ট্রোলে আসি, কন্ট্রোলেই থাকতে দাও। কথা বলে বারান্দায় চলে গেল প্রমুখ। আর সিরাত, তার আত্মা ধকধক করছে বিলজ্জ কথাবার্তা শুনে। কান্না করতেও সে এই মুহূর্তে যেন ভুলে গেল। বড় বড় নিঃশ্বাস ফেলে দুহাত চট করে কানে চেপে ধরে। অনবরত শ্বাস ফেলে বিড়বিড় করল, অসভ্য, মেরে ফেলবো তোকে, খারাপ লোক। এত মানুষ মরে, তুই কেন মরিস না? তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে অল্প স্বল্প প্রেমের গল্প। এটা গল্পের তৃতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।